আপনি তেল দিচ্ছেন, ওই লোকটা আপনার থেকে তেল দিতে আসছে কিছুক্ষণ আগেও আপনি কয়েকবার তেল দিয়েছেন, কিভাবে দিয়েছেন? না না, আমি তো তেল দিই না। বলে যে আমার গাড়িটা অসুস্থ হয়ে রয়েছে, মেডিকেল হসপিটালে যাওয়া লাগবে, তখন আমরা হয়তো 2 লিটার বা 3 লিটার দিই। এই রকমের হয়তো করতে পারছে। সংকটকে পুঁজি করে জ্বালানি তেলের অবৈধ মজুদ গড়ে তুলছে অসাধু ব্যবসায়ীরা। যমুনার অনুসন্ধানে মিলল প্রমাণ, রূপগঞ্জে গড়ে উঠেছে চোরাই তেলের সিন্ডিকেট। এখানে যে জ্বালানি তেল যেটা হবে সেটা জনসাধারণের মাধ্যমে কাছে বিক্রয় করা হবে এবং বিক্রিত যে টাকাটা অর্থটা পাওয়া যাবে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া। কেন্দ্রীয় ভান্ডারে মজুদ নেই হাম, রুবেলা সহ 6 ধরনের টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় সময়ক্ষেপণ। ইউনিসেফের মাধ্যমে এপ্রিলে প্রথম চালান পাওয়ার আশা। 50% এটা প্রক্রিয়াধীন, এটা দিয়ে আমরা ভ্যাকসিন নিয়ে ফেলতে পারবো। এবং এখন যে ভ্যাকসিনটা আমরা এই 50% টাকা দিয়ে কিনবো সেটা কিন্তু আমাদের স্টকে থাকবে এবং যেখানে যেখানে কম আছে সেখানে আমরা পাঠিয়ে দেবো। ভয়াবহ ঈদযাত্রার সাক্ষী দেশ। সড়ক, নৌ ও রেলপথে ঝরে গেছে কয়েকশো প্রাণ। দুর্ঘটনা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নেই উদ্যোগ, অসচেতন যাত্রীরাও। চেয়ারম্যান আসতেছে, টিওনো সব আসতেছে, পুলিশ প্রশাসন আসতেছে, বিআইডব্লিউ লোক আসতেছে, কিভাবে কি করলে এখন তাদের হুঁশ হয়েছে। 2 সাইডে আমাদের গেট করার পরও তারা রং সাইডে দিয়ে ঢুকে দিয়ে আমাদের সাথে তর্ক করে। হ্যাঁ, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে তারা সতর্ক হয় না। জ্বালানি সংকটে ব্যাহত ফসল উৎপাদন, থমকে গেছে সেচ পাম্প ও ট্রাক্টরের ব্যবহার। খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাতে অতিষ্ঠ জেলেরা। কক্সবাজারে 3 মাসেই 2 শতাধিক লুটের ঘটনা। দস্যুতা নিয়ন্ত্রণে সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেফতার দাবি। এই বুডোর মানুষের মারধর করে আর কিছু মানুষ মারি ফেলে, কিছু মানুষ ঠ্যাং বাই দিয়ে দল এই কুম মারে, তো মাছ টাছ নিয়ে যায়, সব নিয়ে যায়। জলদস্যুদের আস্তানা আছে, এটা সমূলে যেন নির্মূল করা হয়। মধ্যপ্রাচ্যে আরও জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। দুবাইয়ে কুয়েতের জ্বালানি ট্যাঙ্কারে ইরানের হামলা, লেবাননে ইসরায়েলের বোমায় আরও 2 শান্তিরক্ষী নিহত। শুভ সকাল দর্শক, আর আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ দিন দিনই জোরালো হচ্ছে। পেট্রোল পাম্পের পাশেই অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির প্রমাণ পেয়েছে যমুনা টেলিভিশন। অন্যদিকে ভাটারায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে ফিলিং স্টেশনে তেল মজুদ রেখেও বিক্রি না করায় ম্যানেজারকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে দেশজুড়ে তেলের সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত আলমগীরের ক্যামেরায় মশির অনিকের প্রতিবেদন। রাজধানী নিকুঞ্জে একটি ফিলিং স্টেশনে গেলে পাম্প কর্তৃপক্ষ জানায় তাদের কাছে বিক্রয়যোগ্য জ্বালানি তেল নেই, রাখা হয় না কোনো মজুদও। কিন্তু পাশের নিরাপত্তা কক্ষেই মিলেছে ভিন্ন চিত্র। তেল নেই এই সাইনবোর্ডের আড়ালে পাম্প সংশ্লিষ্টদের যোগসাজশেই বিক্রি হচ্ছে খোলা তেল, যা হাতে নাতে ধরে যমুনা টেলিভিশন। আপনি তেল দিচ্ছেন, ওই লোকটা আপনার থেকে তেল দিতে আসছে কিছুক্ষণ আগেও আপনি কয়েকবার তেল দিয়েছেন, কিভাবে দিয়েছেন? না না, আমি তো তেল দিই না। ক্যামেরার সামনে অস্বীকার করলেও পাম্প সংশ্লিষ্ট বিআরটিসি বাস ডিপোর নিরাপত্তা কক্ষ থেকে উদ্ধার হয় বোতলে মজুদ তেল। পরে আর অনুসন্ধানে বেরিয়ে আসে গোপনে তেল সংরক্ষণ করে তা গোপনে বেশি দামে বিক্রি করে আসছিলেন এই পাম্পের সংশ্লিষ্টরা। পাম্প কর্তৃপক্ষরা নিজেরা তেল মজুদ করছে। আমি রাখি নাই তেল। বিআরটিসি ডিপোর ভিতরে আপনি তেল নিয়ে এখান থেকে সাপ্লাই দিচ্ছেন, মিথ্যা বলছেন কেন? না স্যার, আমি সাপ্লাই দিই না তেল। এই সময় বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে দায় এড়িয়ে যান পাম্পের ব্যবস্থাপক। আসলে এটা তো সিকিউরিটি আমাদের আন্ডারের, আমার কেউ না, সিকিউরিটি কোম্পানির লোক এই জায়গায় ছিল। তবে পরবর্তীতে স্বীকার করেন মানবিক কারণে বোতলে দেয়া হয়েছিল তেল। বলে যে আমার গাড়িটা অসুস্থ হয়ে রয়েছে, মেডিকেল হসপিটালে যাওয়া লাগবে, তখন আমরা হয়তো 2 লিটার বা 3 লিটার দিই। এই রকমের হয়তো করতে পারছে। বলেন কি এরকম কেন? এরকম তো কোনো সময় করে না, কেউই তো করে না, কিন্তু আপনি এভাবে করলেন কেন? বলছি ভাই 5 লিটার তেল দেন, 1 লোকের তেল চাইছিল, আমার কৌশল ডাকতাম।
সরকার নির্ধারিত 120 টাকার অকটেন এখানে গোপনে বিক্রি করা হচ্ছিল 200 থেকে 220 টাকায়। এদিকে রাজধানীর ভাটারা এলাকায় কাজী মোটরস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে জব্দ করা হয় প্রায় 350 লিটার জ্বালানি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কম দামে কেনা জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল তাদের। অভিযানের সময় প্রতিষ্ঠানটির এক স্বত্বাধিকারীকে আটক করা হয়। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে একটি ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে প্রায় 34,000 লিটার তেল থাকলেও তেল নেই বলে সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ করা হয়। এই সময় পাম্পের ম্যানেজারকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এখানে যে জ্বালানি তেল যেটা হবে সেটা জনসাধারণের মাধ্যমে কাছে বিক্রয় করা হবে এবং বিক্রিত যে টাকাটা অর্থটা পাওয়া যাবে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া। এছাড়াও চট্টগ্রাম, সীতাকুণ্ড, নাটোর, গাজীপুর, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হাজার হাজার লিটার তেল জব্দ করেছে প্রশাসন। এদিকে নড়াইল, খুলনা, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় সংঘর্ষের মতো ঘটনা ঘটে। কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি মুনাফা লুটতে সক্রিয় অসাধু চক্র, এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তবে এই অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। ফুরিয়েছে 6 ধরনের টিকার মজুদ। কেন্দ্রীয় টিকা ভান্ডারে নেই হাম, রুবেলা, যক্ষ্মা, নিউমোনিয়া, পোলিও সহ আরও 2টি টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় কেটে যায় 9 মাস। অবশেষে এই খাতে বরাদ্দ দেওয়া হয় 1000 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এপ্রিলের মধ্যে আসতে পারে বেশ কিছু টিকা। ইউনিসেফের মাধ্যমে এই টিকা কিনছে সরকার। প্রতি বছর জন্ম নেয় 40 লাখের বেশি শিশু। তাদের সুরক্ষায় 12টি রোগ প্রতিরোধে দেয়া হয় 9 ধরনের টিকা। জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত এসব টিকা পায় শিশুরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান বা ওপি বাতিল হলে সংকটে পড়ে টিকা কার্যক্রম। দেশের বিভিন্ন এলাকায় টিকা বঞ্চিত হয় অনেক শিশু, কমে যায় টিকাদানের হার। পরে সব ধরনের টিকার জন্য বরাদ্দ দেয়া হয় 1000 কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় 842 কোটি। সিদ্ধান্ত হয় সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়। টোটাল পারচেসটাই হতো ডাইরেক্ট প্রকিউরমেন্টের মাধ্যমে, ইউনিসেফের কাছ থেকে আমরা কিনে নিতাম। কিন্তু এই সিদ্ধান্তটা পরিবর্তন হয় মানে 50% আমরা কিনবো ইউনিসেফের মাধ্যমে, 50% কিনবো ওপেন টেন্ডারের মাধ্যমে। এই যে সিদ্ধান্তটা চেঞ্জ হওয়ার পর এটা বাস্তবায়ন, এইগুলো নিয়ে কিন্তু একটা রাষ্ট্রীয়ভাবে প্রক্রিয়াগতভাবে একটা ইন্টারাপশন হয়েছে। বর্তমানে সরকারের কেন্দ্রীয় ভান্ডারে নেই 6 ধরনের টিকা। এগুলো হলো হাম, রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি। তবে এসব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর। সিদ্ধান্ত হয়ে গেছে, ওপি বাতিল হয়ে গেছে এবং তার কোনো বিকল্প হাতে রাখা হয়নি এবং এর ফলগুলোই যে আমরা এখন ভোগ করছি। এখন সিরিয়াসলি একটা সিদ্ধান্ত বোধহয় হতে যাচ্ছে এই সংকট কাটানোর জন্য টোটালটাই আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্ট প্ল্যানের মধ্যে যেতে পারি কিনা। যদি সিদ্ধান্ত হয় তাহলে বাকি 50%-এর টাকাটা হয়তো আমরা সরাসরি ক্রয় ব্যয় করতে পারবো, কিন্তু বাকি যে 50% এটা প্রক্রিয়াধীন, এটা দিয়ে আমরা ভ্যাকসিন নিয়ে ফেলতে পারবো। এবং এখন যে ভ্যাকসিনটা আমরা এই 50% টাকা দিয়ে কিনবো সেটা কিন্তু আমাদের স্টকে থাকবে এবং যেখানে যেখানে কম আছে সেখানে আমরা পাঠিয়ে দেবো। সারা দেশে বেড়েছে হামের প্রকোপ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী অঞ্চলে ছড়িয়েছে হাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগাক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। তবে সেখানে সংকুলন না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রোগী রাখতে হচ্ছে, যা বাড়াচ্ছে সংক্রমণের শঙ্কা। এই হাসপাতালে চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 270 জন রোগী। অন্যদিকে বিভাগের 8 জেলায় চলতি মার্চ মাসেই 137 জনের হাম শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অফিস বলছে প্রকোপের মুখে তারা টিকাদান কার্যক্রম জোরদার করার ব্যবস্থা নিয়েছে।
হামের প্রকোপ বেড়ে যাওয়ায় আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তো মোটামুটি ভালো, অক্সিজেন দিলাম, তাই কাতরে অক্সিজেন দিয়ে কিনে এখন বেটার ফিল করছে আর চিকিৎসা আল্লাহর রহমতে ভালোই আছে এখানে আসার পরে। তবে ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি রোগী ভর্তি থাকায় আইসোলেশন ওয়ার্ড দিয়েও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া অনেক রোগীকেও রাখতে হচ্ছে সাধারণ শিশু ওয়ার্ডে। আইসোলেশন ওয়ার্ড আছে আমাদের, সেখানে 30 নম্বর ওয়ার্ড, আর আমরা শিশু বিভাগের 2টা ওয়ার্ডে আইসোলেশন কর্নার করেছি। আর তারপরেও আমাদের মানে সংকুলন হচ্ছে না, আমরা একটু কর্নার করে আলাদা সাইড করে তাদেরকে রেখেছি। এখন পরবর্তীতে যদি পেশেন্ট বাড়ে তাহলে আমরা চিন্তা ভাবনা করব কোথায় কি করা যায়। অভিভাবকরা বলছেন জ্বর নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। শনিবারের দিন এখানে আসছি, তারপর থেকে রবিবারের দিন থেকে হাম, আর 1 মাস 3 তারিখে দেখাচ্ছিল চাপাইতে। প্রথমে জ্বর নিয়ে এখানে এসেছিলাম, কাল সকাল থেকে হাম হয়ে গেছি। চলতি মৌসুমে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে 270 জন। এদের সবার পরীক্ষার ফলাফলও এখনো হাতে আসেনি। যেহেতু বর্তমান সময়ে মোটামুটি হামের একটা আউটব্রেক হচ্ছে, আমাদের অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে জনবল এবং শয্যা সংখ্যা সবকিছু বিবেচনা করে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের মাধ্যমেই এটি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। চলতি মার্চ মাসে বিভাগের 8 জেলায় হাম শনাক্ত হয়েছে 137 জনের। সংক্রমণ সবচেয়ে বেশি পাবনা জেলায়, সর্বোচ্চ 2 জনের মৃত্যু হয়েছে এখানে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলছেন তাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে, যা দিয়ে টিকাদানে আরও গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের ভ্যাকসিনের স্বল্পতা নেই। আমাদের যে এমআর ভ্যাকসিন বা ইপিআইয়ের অন্যান্য ভ্যাকসিনের কাজটি চলমান রয়েছে। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই হাসপাতালে উত্তরাঞ্চলের 2 বিভাগের পাশাপাশি খুলনা বিভাগের কিছু জেলা থেকেও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। এখানে যে 40 শয্যার আইসিইউ রয়েছে সেখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে 3টা বিভাগ থেকে বড় যে রোগী আসে, আমাদের রাজশাহী, খুলনা, এমনকি ঢাকা বিভাগের কিছু কিছু রোগীও আসে। সেখানে শিশু আইসিইউ শয্যা সংখ্যা মাত্র 12টি। স্বভাবত একটি বড় অংশ কিন্তু অপেক্ষমান জায়গায় রয়ে যায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মাত্র কয়েকদিনের ব্যবধানে ঝরে গেছে কয়েকশো প্রাণ। সড়ক, রেলপথ আর নৌপথ দুর্ঘটনায় থেমে গেছে বহু যাত্রা। তবে এই ঘটনাগুলো কি শুধুই অনাকাঙ্ক্ষিত পরিণতি, নাকি ধীরে ধীরে জমে ওঠা অগোছালো বাস্তবতার বিস্ফোরণ? প্রশ্ন থেকেই যায়, মৃত্যুগুলো কি সত্যিই অনিবার্য ছিল? কোনোভাবেই কি রোধ করা সম্ভব না এই রকমের দুর্ঘটনা? নাহিদ হোসেনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। এবার ভয়াবহ ঈদযাত্রার সাক্ষী হয়েছে দেশ। কয়েকদিনের ব্যবধানে সড়ক, নৌপথ আর রেল দুর্ঘটনায় ঝরেছে শত শত প্রাণ। একটা প্রশ্ন সামনে নিয়ে আমরা আরও ভেতরে ঢুকতে চাই। মৃত্যুর এসব ঘটনা কেবলই দুর্ঘটনা, নাকি একই চিত্রের পুনরাবৃত্তি? পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যস্ত ফেরি রুট। এই কদিন আগেই দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে তলিয়ে যায় একটি বাস, ঝরে যায় 26টি তরতাজা প্রাণ। ওই যে একটা ফেরি ছিল আর কি, উনি চাইছিল এমনি ভিড়াবো, গাড়ির নামবে আর ধুয়ে যাবো, উনি আনবে ব্রেক ফেলে মারতেছে। আপনারা দেখেন যে সমস্ত ডাল, এই সমস্ত হাই লোড হইলে গাড়ির ধরে রাখা কষ্ট। পল্টনেতে যখন ফেরির উপরে গাড়ি ওঠে তখন আপনার গাড়ির ওয়েট আর ফেরি তো পানির কত ভারসাম্য নেই, ওই ফেরি নিচে হয়ে যায়, যার কারণে আপনার ওই গাড়ির পিছন বেঁধে যায়। গতদিন যেটা দেখেছি, যেটা গাড়ি যখন চলে গেছে সোজা, যে যাত্রীগুলো উঠেছে তারা জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছে। অনেকে তারা বলেছেন যে জানলার পাশে যে রড থাকার কারণে তারা বেরোতে পারেনি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে র্যাম্প দিয়ে পন্টুনে ওঠানামা করে যানবাহন তা যথেষ্ট নিরাপদ নয়। র্যাম্পগুলো পিচ্ছিল, আবার সামনে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী। এখন দুর্ঘটনা করছে, এখন সবাই আসতেছে, এমপি মহোদয় আসতেছে, চেয়ারম্যান আসতেছে, টিওনো সব আসতেছে, পুলিশ প্রশাসন আসতেছে, বিআইডব্লিউ লোক আসতেছে, কীভাবে কী করলে এখন তাদের হুশ হয়েছে। নতুন পল্টনগুলো যদিও ঘাটে লাগাইতো তাহলেও অন্তত একটু গাড়িগুলো চলাচলের একটু হলেও নিশ্চয়তা পাওয়া যেত। রাস্তা তো বেশি একটা ভালো না, ভাঙাচোরা আছে, উঁচু নিচে আছে, রাস্তাটা সমান করে দিলে একটু ভালো হতো আমাদের জন্য।
গাড়ি ওঠানামার সময় ফেরির স্টাফরাই গাইড করেন, কিন্তু নেই কোনো নির্দিষ্ট সিস্টেম, নেই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। মোটা দাগে কারণ পাওয়া গেল তিনটে। ফেরিতে ওঠার এই যে র্যাম্প, সেটি যথেষ্ট মানসম্মত নয়। আবার সড়ক আর র্যাম্পের উচ্চতারও রয়েছে বিস্তর ফারাক। এমন একটি র্যাম্প দিয়ে কোনো গাড়ি ফেরিতে চড়তে যাওয়ার সময় কোনো ক্রমে যদি ব্রেক ফেল করে, তবে তার পরিণতি হবে তেমনই যেমনটি হয়েছিল সৌহার্দ্য পরিবহনের সেই বাসটির বেলায়। দেশের সবচেয়ে ব্যস্ত নৌপথ টার্মিনাল এই সদরঘাট। প্রতিদিন শত শত লঞ্চ, হাজারো মানুষের যাতায়াত। ঈদের দুদিন আগেই ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা। 2 লঞ্চের চাপায় মারা যান 2 জন। ভয়াবহ এই দুর্ঘটনার পর বলা চলে একটুও বদলায়নি সদরঘাটের নৈমিত্তিক চিত্র। চলন্ত লঞ্চে উঠতে ঝুঁকি নিচ্ছে মানুষ। নৌকা বা ট্রলার ব্যবহার করে মাঝ নদীতে ওঠানামা করছে যাত্রী ও মালামাল। মানুষের কিসের এত তাড়া? নৌকাঘাটা চাপে হয়তো উঠতে দেয় না, সরাই পারলে তখন যারা ওঠে, উঠতে পারলে ওঠে, না উঠতে পারলে সরাই দেয়। আধা ঘন্টা পর পর লঞ্চ আছে, অথচ তারা আগে যাবে। আধা ঘন্টা 5 মিনিট আগে গেলেই তারা মনে করেন যে বাঁচে যায়, কিন্তু জীবন যে শেষ হয়ে যাচ্ছে এটার কোনো ইয়ে নাই। এভাবে ঝুঁকি নিয়ে মালামাল তোলার ঘটনা সদরঘাটের একেবারে নৈমিত্তিক ব্যাপার। অথচ লঞ্চ যে কোনো সময় ছেড়ে দিতে পারে আর ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। পুরো ব্যবস্থাটি এমনভাবে সাজানো যেন অনিয়মই এখানে নিয়ম। পরিস্থিতি যখন এমন, সেখানে দুর্ঘটনা কি সত্যিই অপ্রত্যাশিত? নিয়ম আর অভ্যাসের ব্যবধানেই তৈরি হয় ঝুঁকি। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড। ঈদের পরদিন রাতের দুর্ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। ট্রেনের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান বাসের 12 জন যাত্রী। গুরুতর আহত হন অন্তত 15 জন। দুর্ঘটনার 1 সপ্তাহ পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দায়িত্বে এসেছে রেলের নতুন 2 জন গেটম্যান। যমুনা টিভির ক্যামেরার সামনে দায়িত্ব পালনে বেশ তৎপর দেখা গেল তাদের। যদিও তদন্ত রিপোর্টে উঠে এসেছে এই গেটম্যানদের কয়েক স্তরের গাফিলতির তথ্য। ভয়াবহ এই দুর্ঘটনায় বাস চালকের ভুলকেও খাটো করে দেখার সুযোগ নেই। এইটা তো দেখছেন, তো দেখার পরও এত জোরে হর্ন বাজায় কেন আসেন? হর্ন বাজায় এলাম, ওই যে পিকআপটা দেখছেন না, পিকআপটা দেখছেন নি, পিকআপটা হর্ন দিছে। আমি তো এখানে দাঁড়াবো, আমি মনে করছি এত ফালাইছি তো, আমি তো যাবে চেষ্টা করি না, আমি এখানে দাঁড়াই গেছি। আমি তো দেখি নাই ফার্স্টে, এখানে পিছনে যে এখানে দাঁড়ায় আছে অন্য যে আমি ভাবছিলাম আমি চলে যেতে পারবো ভাবছিলাম। 2 সাইডে আমাদের গেট করার পরও তারা রং সাইড দিয়ে ঢুকে দিয়ে আমাদের সাথে তর্ক করে। হ্যাঁ, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে তারা সতর্ক হয় না, তো এটা দায়ভার কার? প্রতিটি রেলগেটে প্রবেশের আগেই এরকম একটি সাইনবোর্ড চোখে পড়বে, যেখানে লেখা দেখুন, শুনুন, চলুন। অর্থাৎ চলার আগে দেখার কথা বলা হচ্ছে, শোনার কথা বলা হচ্ছে। কিন্তু এই পদুয়ার বাজার বিশ্ব রোডের যে রেলগেট, সেখানে দেখার জন্য যে সিগন্যাল লাইট সেটি বন্ধ অন্তত 6 মাস ধরে। আবার শোনার যে সাইরেন্ট সেটিও বাজে না 1.5 বছর ধরে। পুরোপুরি ম্যানুয়ালি চলছে এই রেলগেটের কার্যক্রম। ব্যস্ত এই রেলগেটে মানুষের তাড়াহুড়ো কমেনি। ঝুঁকি জেনেও অপেক্ষা করতে চায় না অনেকে। ট্রেন আসতেছে যে, এই জন্য আমি ওদেরকে বারণ করছি আর কি, যে এখন আসো না পরে আসো। তো ওনারাও একটু ঘাবড়ে গেছে, ভাবছে তাড়াতাড়ি ট্রেন চলে আসতেছে, তো এই জন্য ওরা ওইদিকে দৌড় দিছে। এই জন্য আমার বাতি যারা পড়ে গেছে। রিস্কটা নিছি কথা ঠিক, রিস্ক নেওয়ার সময় এতটা সতর্ক ছিলাম না আর কি, মানে অসতর্কতা বশত এই কাজটা করে ফেলছি। 3টি আলাদা জায়গা, 3টি আলাদা ঘটনা, কিন্তু প্রতিটিতেই মিলছে একই চিত্র। ঝুঁকির বিষয়গুলো সবাই জানে, মানে না। প্রশ্নটা প্রাসঙ্গিক। ঈদের আগে পরের এই মৃত্যুগুলো কি নিছকই দুর্ঘটনা, নাকি সিস্টেম এগুলোকে অনিবার্য করে তুলছে? প্রতিটি দুর্ঘটনার পর আসে শোক, আসে প্রতিশ্রুতি, বদল হয় না কোনো কিছুরই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নবনিযুক্ত 42টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়। এর আগে রাত 9:30টায় কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত 15 মার্চ সরকার 42টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটি প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। মাঠ পর্যায়ে কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলজিআরডি মন্ত্রী মীর শাহে আলম। তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, বেড়েছে কৃষি উৎপাদন ব্যয়ও। কৃষকের জন্য আলাদাভাবে দেয়া হচ্ছে না জ্বালানির নিশ্চয়তা। সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলনও থমকে গেছে। ট্রাক্টর দিয়ে জমি চাষেও বেড়েছে ব্যয়। বিশ্লেষকরা বলছেন কৃষি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি তেলের নিশ্চয়তা দরকার। তা না হলে ব্যাহত হবে খাদ্য নিরাপত্তা আর বাড়তে পারে মূল্যস্ফীতি। আলমাস তপুর ছবিতে রিমন রহমানের রিপোর্ট। ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করছে কৃষক। ক্ষেত তৈরি, বীজ বপন ও সার ছিটানোর কাজে ব্যবহার হয় ট্রাক্টর। আধুনিক কৃষির দ্রুত, দক্ষ ও সাশ্রয়ী পদ্ধতি ব্যবহার করে কম সময়ে গভীর চাষ ও মাটি ঝুরঝুরে করা সম্ভব। কিন্তু এই যন্ত্র সচল রাখতে প্রয়োজন ডিজেল। জ্বালানি সংকটের কারণে থমকে গেছে ট্রাক্টরের ব্যবহার। একদিকে ডিজেল স্বল্পতা, অন্যদিকে পাওয়া গেলেও নেওয়া হচ্ছে বেশি দাম। জ্বালানি সংকটের আগে এই ট্রাক্টর ব্যবহারে কৃষককে ঘন্টাপ্রতি যেখানে গুনতে হতো 200 থেকে 250 টাকা, এখন তা নেওয়া হচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। পাম্পে কয় কি যে তেল সংকট নাই, দিমু করতে যাই 5টা কয় 1টা 2টা নিয়ে যাও। ওই জায়গায় মনে করেন কৃষকের দ্বারা দেখা যাচ্ছে আলটা আগে পাইছি 400 টাকা, এখন নিতেছে 550 500 টাকা। পানি যদি কিনে আমি 4-5 দিন যদি না দিই তে ধান অন্যরকম হয়ে যাব। ধান অর্ধেক হইব। এখন আল্লাহ বাঁচাইতেছে, ধরেন বৃষ্টি নামতেছে বিদায় আল্লাহ তাকে বাঁচাইতেছে। কৃষিতে পানি দিতে এখন ব্যবহার হয় সেচ যন্ত্র, কিন্তু ডিজেলের অভাবে জমিতে সেচ দেবার প্রবণতাও কমেছে। অনেক স্থানে বন্ধ করে রাখা হয়েছে পানির পাম্প। বৃষ্টির কারণে এখন কিছুটা স্বস্তি মিললেও জ্বালানির দুষ্প্রাপ্যতায় কৃষকের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। বাংলাদেশের সেচ ব্যবস্থায় প্রায় পুরোটাই ডিজেল চালিত এই পাম্পের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে এই জ্বালানির দাম। ফলে বাংলাদেশের যে কৃষি উৎপাদন তার মূল্য বৃদ্ধিরও একটি শঙ্কা তৈরি হয়েছে। পেট্রোল পাম্প থেকে ডিজেল পাচ্ছে না কৃষক। রাজধানীর পাশেই হেমায়েতপুরের এই পাম্প কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কৃষি উৎপাদন চালিয়ে নিতে জ্বালানি তেল সরবরাহে তাদের কোনো উদ্যোগ নেই। পরিবহন চলাচলেই দেয়া হচ্ছে বেশি গুরুত্ব। এখন আমাদের তো শুধু বলা হয়েছে যে গাড়ি চলার জন্য তেল দিবে আমাদের। আমরা নিরুপায় তো, এখন গাড়ি চলার জন্য আমরা যথেষ্ট দিতেছি। কৃষকদের এখন যদি আমাদের অর্ডার দেয় তাহলে আমরা দিব, কোনো অসুবিধা নেই। অর্থাৎ জ্বালানি তেল সংকটের কারণে কৃষিতে নানামুখী নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যুদ্ধের কারণে দেশে সার উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে, বেড়েছে সার ও কীটনাশকের দামও। বিশ্ববাজারে গেল ফেব্রুয়ারিতে সারের দামের সূচক বেড়েছে 6.5%। আমরা যে সেচ দেই সেই সেচের প্রায় 30% হলো বিদ্যুৎ চালিত, আর প্রায় 70% হলো ডিজেল চালিত। তো ডিজেল তো কৃষকরা ঠিকভাবে সরবরাহ পাচ্ছে না, ফলে একদিকে উৎপাদন কম হবে, দ্বিতীয়ত কস্ট অফ প্রোডাকশন, প্রতি ইউনিট উৎপাদন খরচ বেড়ে যাবে। কৃষি উৎপাদন ব্যাহত হলে বাড়তে পারে মূল্যস্ফীতি, এতে সাধারণ মানুষের উপর আরও বাড়বে ব্যয়ের চাপ। গত 4 বছর ধরে টানা আমাদের খাদ্য মূল্যস্ফীতি অনেক উঁচুতে। পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি অনেক বেশি। এখন যদি উৎপাদন, বিশেষ করে বড় উৎপাদন যদি বিঘ্নিত হয় তাহলে কোনো ক্রমেই খাদ্য মূল্যস্ফীতিকে টেনে নিচে নামানো যাবে না। কৃষির সার্বিক উৎপাদন টিকিয়ে রাখতে প্রয়োজনীয় জ্বালানির নিশ্চয়তা দিতে সরকারের নজরদারি বৃদ্ধির বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, এবার একটি অন্য জেলাগুলোর খবর আপনাদের জানাতে চাই আমার সহকর্মীদের মাধ্যমে। প্রথমে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। সাতক্ষীরাতেও যাব, তবে প্রথমে একটু কুড়িগ্রাম থেকে ঘুরে আসতে চাই। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি। আমার সহকর্মী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তোমাদের দেখতেও পাচ্ছি, সাতক্ষীরা থেকেও যোগ দিয়েছেন। একটু জানতে চাই কুড়িগ্রামের খবর প্রথমে। পাম্পগুলো চিত্র কেমন দেখছেন, যেহেতু একদম সকালের মুহূর্তটা, সে সাথে গ্রাহক ও ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা কি বলছেন, পাম্পে কি একদম দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন কিনা, একটু জানতে চাই কুড়িগ্রামের খবর প্রথমে। আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে এক কথায় যদি আমরা বলি, কুড়িগ্রামে কিন্তু জ্বালানি তেলের ভয়াবহ রূপ ধারণ করেছে। ঈদের 3 দিন আগ থেকে কুড়িগ্রামে জ্বালানি তেলের সরবরাহটা অনেকটাই কমে এসেছে এবং সাধারণ গ্রাহকদের কিন্তু দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে চাহিদা মোতাবেক জ্বালানি তেল তারা পাচ্ছে না। পেট্রোল, অকটেন টানা কয়েকদিন সরবরাহ কম থাকলেও গেল 1 সপ্তাহ যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে ডিজেলের সংকটটাও তীব্র আকার ধারণ করছে। যদিও কয়েকদিন থেকে কুড়িগ্রামে বৈরী আবহাওয়া বিরাজ করছে, যার কারণে ডিজেলের প্রভাবটা খুব একটা পড়ছে না কৃষক পর্যায়ে। আর পেট্রোল অকটেনটা নিয়ে জনদুর্ভোগ বলতে গেলে একদম চরমে। আমরা একজন গ্রাহকের সঙ্গে কথা বলবো, যিনি রাত 3টা থেকে এখানটায় দাঁড়িয়ে আছেন একটু জ্বালানি তেলের জন্য। আচ্ছা, আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন, কতটুকু তেল পেয়েছেন? না, আমি উলিপুর থেকে আসছি রাত 3টার সময়, যে সিরিয়াল নেওয়া লাগে সেই জন্য প্রথমে আসছি। সেই 3টার থেকে এ পাম্প থেকে ও পাম্প ঘুরতেছি, কোথাও তেল মিলল না। এখন বাড়ি যাব কিভাবে সেই চিন্তায় আমি আছি। এ পর্যন্ত কত জায়গায় আপনি ঘুরছেন? এ পর্যন্ত আমি 7-8টা পাম্পের মধ্যে গিয়েছিলাম। কেউ বলতেছে না, আমরা বলতে পারি না। পাম্পের এরা বলতেছে আমরা বলতে পারছি না যে তেল দিব কি না দেব। আমরা কোন নিশ্চিতে এখানে আছি। আপনি যেমনটি শুনলেন, আসলে এইরকম দুর্ভোগ সাধারণ গ্রাহকদের চরম আকার ধারণ করেছে। আমরা এখন পর্যন্ত নিশ্চিত না আসলে কুড়িগ্রামে যে 21টি পাম্প রয়েছে, 9টি উপজেলায় 22টি, তার মধ্যে রৌমারী উপজেলায় হচ্ছে একটি, যেটা জামালপুরের সাথে সম্পৃক্ত, আর বাকি 21টি রয়েছে কুড়িগ্রাম 8টি উপজেলায়। কোনটাতে কখন জ্বালানি সরবরাহ করবে এটা আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয়। নাজমুল, শুনলাম কুড়িগ্রামের খবর আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ। আমার আরেক সহকর্মী আকরামও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। একটু জানতে চাই মাগুরা থেকে জ্বালানি তেলের খবর তিনি জানাবেন। আলিমুজ্জামান উজ্জ্বল, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন এবং সেই সাথে পাম্প কর্তৃপক্ষ কি বলছে? আপনি জানেন যে সারা দেশের মতো মাগুরার চিত্রও কিন্তু একই অবস্থা। মাগুরাতে যে 14টি পাম্প রয়েছে, এই মুহূর্তে কিন্তু সবগুলি পাম্পই বন্ধ রয়েছে। আমি আছি এই মুহূর্তে মাগুরা শহরের যে ফিলিং স্টেশন, ফিলিং স্টেশনে আছি। আমি যদি এখানকার চিত্র আপনাকে একটু দেখাই, যে সেই গভীর রাত থেকে কিন্তু এখানে দীর্ঘ লাইন কিন্তু দিয়েছে গ্রাহকরা। আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের সারি, এখানে ট্রাকের সারি রয়েছে। তো আমরা যদি তাদের সাথে একটু কথা বলতে চাই যে তারা কখন এসছেন এখানে, যে তারা কখন এসছেন এখানে লাইনে? রাত 1টার দিকে আসছে। রাত 1টা। আচ্ছা, তেল পেয়েছেন? না, এখনো তেল পাই। কেন পান নাই? তেলের গাড়ি কিছুক্ষণ আগে আসছে, আনলোড হয়েছে, 9টা থেকে দেওয়া শুরু করবে। আমি যখন এর আগে দিতে পারলে একটু ভালো হতো। আচ্ছা, তারা বলছে যে তারা গভীর রাত থেকে কিন্তু দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছে যে তারা তেলের জন্য। আর আমি যদি একটু চিত্র আপনাকে বলি, যে তেলের কিন্তু সংকট আসলে নাই। পাম্প মালিকরা বলছে যে তারা কিন্তু গত মার্চের তুলনায় এবারের মার্চে কিন্তু অনেক বেশি তারা তেল পেয়েও কিন্তু তারা যে কৃত্রিম সংকট কিন্তু তৈরি হচ্ছে যে গ্রাহকদের কারণে। তারা বলছে যে গ্রাহকরা একজন বারবারই আসছে আর বারবারই তারা তেল নিচ্ছে এবং বাড়িতে তারা মজুত করছে। যে আমি যদি একটি চিত্র আপনাকে তুলে ধরি, যে গত মার্চ মাসে যে মা ফাতেমা ফিলিং স্টেশনে ডিজেল এখানে উত্তোলন করেছিল গত 25-এর 1,18,000 লিটার, তার বিপরীতে এবার কিন্তু 1,61,500 লিটার কিন্তু তেল উত্তোলন করেছে এবং অকটেন 21,000 লিটারের বিপরীতে 33,000 লিটার। আর এছাড়া পেট্রোল 39,000 লিটারের বিপরীতে 41,000 লিটার তেল সরবরাহ করেছে। তারপরেও কিন্তু যে পাম্পগুলোতে কৃত্রিম সংকট দেখা দিচ্ছে, যে তারা বলছে যে এই যে যারা গ্রাহক, এরা বেশিরভাগই প্রতিনিয়তই তারা আসছে, আর প্রতিনিয়ত এসে তারা যে সংকটটা, কৃত্রিম সংকট তারা তৈরি করছে, যে তারা এই মোটরসাইকেল থেকে বাড়িতে যে তারা আবার তেল ঢেলে তারা সরবরাহ করছে। পাম্পের সংশ্লিষ্ট যারা আছে তারা বলছে যে প্রশাসন যারা আছে, প্রশাসনের আরেকটু নজরদারি তারা বাড়ানোর জন্য তারা দৃষ্টি আকর্ষণ করছে প্রশাসনের বারবারই।
তার মানে মাগুরার চিত্র একই বলা চলে। উজ্জ্বল, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে, আর সেই সুযোগে রূপগঞ্জে গড়ে উঠেছে চোরাই তেলের সিন্ডিকেট। ফিলিং স্টেশনগুলোতে যখন তেলের জন্য হাহাকার, তখন ঠিক তার উল্টো চিত্র খোলা বাজারে, যেখানে চড়া দামে দেদারসে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। জ্বালানি তেল সংকটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন ফিলিং স্টেশন মাঝে মধ্যেই বন্ধ থাকছে। তেল আসার খবর পেলে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা, তবে মিলছে না চাহিদা মতো পেট্রোল, অকটেন কিংবা ডিজেল। তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। রূপগঞ্জের অলরেডি সবগুলো পাম্প আমার ঘোরা শেষ। মিনিমাম 3 লিটার তেল আমি অপেক্ষা করছি তেল কিনতে গিয়ে। আর 15 দিনের উপরে আমরা পাচ্ছি না অকটেন, ডিজেল। অকটেন, পেট্রোল, ডিজেল কিছুই নেই। একবারে শূন্য দেন না, রশি লাগাই দিচ্ছি পুরা দোনো সাইডে গেটে। ডিজেল দিচ্ছে সপ্তাহে একবার, এক গাড়ি করে ডিজেল দিচ্ছে, ওটা বিক্রি করতেছে। আর যখনই আনি তখনই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঈদের 2 দিন আগে আমাদেরকে অকটেন দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত আর কোনো অকটেন দেওয়া হয়েছে না। অথচ আশেপাশেই খোলা বাজারে মিলছে তেল। উপজেলার বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে 150 থেকে 200 টং দোকান, যেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা পর্যন্ত, আর অকটেন মিলছে 250 থেকে 300 টাকায়। পাম্পে গেলে প্রায় 200-250 বাইক থাকে, তার মধ্যে আবার ঠিক মতো তেল পাওয়া যায় না। খোলা মার্কেটে তেল আছে, তারা আবার তেল বিক্রি করে 200 টাকা, 220 টাকা লিটার। পাম্পে তো 130 টাকা করে নিত, আর খোলা তো দ্বিগুণ, ডাবলেরও বেশি নেই। হ্যাঁ, এখন এটা কে দেখবে? সরকার যদি এটা স্টেপ না নেয়। অনুসন্ধানে দেখা যায় নৌপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজ, সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে টং দোকানে তেল বিক্রি করছে অসাধু চালকরা। এছাড়া অভিযোগ রয়েছে ডিলার ও ফিলিং স্টেশন থেকেও সরাসরি তেল আসছে অবৈধ হয়ে বাজারে। মাঝে মধ্যে ডিলার থেকে পাই আর কি, তাও আমার সবসময় পাওয়া যায় না। কত করে বিক্রি করলেন? বেশি নাই ভাই, ওনার 2 লিটার তেলের দরকার কইছে, আমি যে ওনার অনেকে বলে 300 টাকা না, না 400 টাকা করে তেল। না ভাই, ওনারটা এই টাকা করে আর কি, 20 টাকা করে হয়েছে। আমার তো নামায় দিয়ে গেছে আর কি, আমার আরজন লাগবে তো। শিল্পাঞ্চল হওয়ায় রূপগঞ্জে জ্বালানি তেলের চাহিদা বেশি। অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন বলছে অবৈধ মজুদ ও চোরাই তেলের কারবার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা প্রত্যেকটা পেট্রোল পাম্পে যাচ্ছি, তারা কি পরিমাণে তেল মজুদ করছেন, কি সেল করছেন, কাদের কাছে সেল করছেন, সেগুলো রেজিস্টার আমরা চেক করছি। আর খোলা বাজারে যেটি বলেছেন, আমরা 2-1টি জায়গায় সত্যতা পেয়েছি, আমরা সেগুলো মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করেছি তাদেরকে। রূপগঞ্জে ফিলিং স্টেশন রয়েছে 15টি, আর খোলা বাজারে তেল বিক্রির অনুমোদন আছে 2 জন পরিবেশকের। জাহিদ হাসান, যমুনা নিউজ। নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে পাচারের সময় পৃথক 2 স্থানে অভিযান চালিয়ে 7,400 লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। সোমবার বিকেলে উপজেলার বারৈপাড়া ফেরিঘাট ও কলবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে বারৈপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ভ্যান ও ট্রাক্টরে রাখা 9টি ড্রামে রাখা 1,800 লিটার ডিজেল জব্দ করা হয়। বৈধ কাগজ দেখাতে না পারায় জরিমানা করা হয় 10,000 টাকা। একই উপজেলার কলবাড়িয়া এলাকায় পৃথক অভিযানে 5,600 লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় জড়িত 2 ব্যক্তিকে 35,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আন্তর্জাতিক প্রসঙ্গ, লেবাননে প্রাণ হারালেন জাতিসংঘের আরও 2 জন শান্তিরক্ষী। গাড়ির বিস্ফোরণে নিহত হয়েছেন তারা। এক বিবৃতিতে লেবাননের জাতিসংঘের বাহিনী ইউনিফিল জানিয়েছে, অজ্ঞাত বস্তুর বিস্ফোরণে ধ্বংস হয়েছে শান্তিরক্ষীদের গাড়িটি। আর এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন শান্তিরক্ষী, তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। এর আগে রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে ইসরায়েলের হামলায় নিহত হন এক শান্তিরক্ষী। গুরুতর আহত হন আরও একজন। 2 দিনে হতাহতদের সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জাতিসংঘ। দ্রুত সংঘাত বন্ধে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। শান্তিরক্ষী নিহতের জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফ্রান্স।
দুবাই বন্দরে হামলার শিকার কুয়েতের বিশাল জ্বালানি ট্যাঙ্কার আল সালমি। আগুন ছড়িয়ে পড়ে জাহাজটিতে। হামলার জন্য ইরানকে দায়ী করেছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন। জানিয়েছে হামলার সময় জ্বালানিতে পূর্ণ ছিল তাদের ট্যাঙ্কারটি। দুবাই বন্দরে নোঙর করা ছিল সেটি। সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কাও জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ট্যাঙ্কারটি। তবে কেউ হতাহত হয়নি। নিরাপদে রয়েছে 24 ক্রুর সবাই। একই দিন সংযুক্ত আরব আমিরাত থেকে 31 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আরেকটি ট্যাঙ্কারে হামলার খবরও পাওয়া গেছে। সেখানেও নিরাপদে রয়েছে ক্রুরা। ইরানে হামলায় স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্রের কোনো বিমান। এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস। স্পেনের এই অবস্থানের ফলে মার্কিন সামরিক বিমানকে ভিন্ন পথ ব্যবহার করতে হবে। মাদ্রিদ জানিয়েছে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে জরুরি ফ্লাইটগুলো। শুরু থেকেই ইরানে মার্কিন ইসরায়েলি হামলার সমালোচনা করে আসছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। যৌথ বাহিনীর আগ্রাসনকে বেপরোয়া ও অবৈধ বলে আখ্যা দেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্র ও স্পেনের যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি মাদ্রিদ। ভারতে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সংকট তুঙ্গে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে রাজধানী নয়াদিল্লি, মুম্বাই সহ দেশের বিভিন্ন প্রান্তে সিলিন্ডারের জন্য চলছে হাহাকার। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও শূন্য হাতে ফিরছেন গ্রাহকরা। জ্বলছে না চুলা। কিন্তু সরকার শোনাচ্ছে স্বস্তির খবর। ইরানের সাথে সমন্বয় করে হরমুজ প্রণালী থেকে সরানো হচ্ছে আটকা পড়া জাহাজগুলো। নয়াদিল্লির সড়কের এই দীর্ঘ সারি কেবল 1 সিলিন্ডার রান্নার গ্যাসের জন্য। ভোরের আলো না ফুটতেই এলপিজি ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোর সামনে জমে ভিড়। দীর্ঘ ক্লান্ত প্রতীক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত সিলিন্ডার। আগে সিস্টেম ঠিক করা উচিত। মানুষ কাজকর্ম ফেলে রোদে দাঁড়িয়ে আছে। সরকার কি তাদের এই সময়ের বেতন দেবে? ক্যামেরায় দেখুন দীর্ঘ লাইন। যারা কাজে যেতে পারছে না তারা কি ঘরে বসে টাকা পাবে? তারা বাধ্য হয়ে এখানে দাঁড়িয়ে আছে, কারণ কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। একই চিত্র বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়েও। সেখানে ভারত পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোতেও মানুষের ক্ষোভ তুঙ্গে। সিলিন্ডার না পেয়ে প্রায়ই শ্রমিক গ্রাহকদের মধ্যে হচ্ছে বাকবিতণ্ডা। সরকার বলছে সংকট নেই, অথচ সেন্টার থেকে আজ মাত্র 300টি সিলিন্ডার দেয়া হয়েছে। আমার সিরিয়াল 302 নম্বর, তাই গ্যাস পাইনি। সকাল 9:30 থেকে লাইনে দাঁড়ানো, এখন বলছে বাড়ি চলে যেতে। ভারতে রান্নার গ্যাসের চাহিদার 60% মেটানো হয় আমদানির মাধ্যমে, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ। আটকা ভারতের তেলবাহী জাহাজগুলো, যার কারণে কমছে না বিদ্যমান সংকট। রয়েছে স্বস্তির খবরও। ভারতের পতাকাবাহী 2টি ট্যাঙ্কার জাগ ভাসান্ত এবং পাইন গ্যাস হরমুজ হয়ে প্রবেশ করেছে নিজস্ব জলসীমায়, যার একটি বহন করছে 47,000 টন তরল পেট্রোলিয়াম গ্যাস। আরও 3টি জাহাজও পেয়েছে প্রণালী পেরোনোর সবুজ সংকেত। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। তেহরানে চালানো হতে পারে পারমাণবিক হামলা, সেই শঙ্কায় পরবর্তী প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। এমন অভিযোগ তুলে ক্যারিয়ার থেকে ইস্তফা দিয়েছেন সংস্থাটিতে ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া জাতিসংঘ কর্মকর্তার সেই পোস্ট ঘিরেই চলছে ব্যাপক তোলপাড়। দাবি, মানবতা বিরোধী এই চক্রান্ত ফাঁস করতেই দীর্ঘ 1 যুগের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন শীর্ষ ইরানি ওই কূটনীতিক। প্রায় 1 কোটি মানুষের শহর তেহরান, অবস্থান মধ্যপ্রাচ্যে হলেও গুরুত্বপূর্ণ ইউরোপীয় রাজধানী প্যারিস, বার্লিন অথবা রোমের মতোই এর কর্মব্যস্ততা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ ঘিরে বেশ কয়েকদিন ধরেই হামলায় অনেকটা বিপর্যস্ত এই নগরী। এরই মধ্যে এবার দেখা দিয়েছে পারমাণবিক হামলার শঙ্কা। রোববার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা, যেখানে গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি। দাবি করেন বর্তমানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য হুমকির কথা জানিয়ে পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ওই কূটনীতিক। প্রায় 12 বছর ধরে জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। মুহূর্তেই সাড়া ফেলে তার এমন পোস্টে শীর্ষ ওই কূটনীতিক জাতিসংঘের বর্তমান কার্যক্রমে জনসচেতনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, এই তথ্য ফাঁস করার জন্যই নিজের কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করেছেন মোহাম্মদ সাফা।
যুদ্ধ শুরুর পর দফায় দফায় ইরানে বহু সামরিক ও পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টারের মতো শক্তিশালী বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। নির্বিচারে টার্গেট হয়েছে স্কুল, বহু নিরীহ শিশু। এরপরও অনেকটা নিশ্চুপ ভূমিকায় দেখা গেছে জাতিসংঘকে। অনিক রহমান, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসুম মিয়া নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এলাকাবাসী অভিযুক্তদের কয়েকটি বাড়ি করে হামলা ভাঙচুর চালায়। সোমবার রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাসুম মিয়া ও একই এলাকার রাজু একসঙ্গে সৌদি আরবে কাজ করতেন। সেখানে রাজুর কাছে মাসুম বাংলাদেশি মুদ্রায় 5,000 টাকা পাওনা ছিল। ঈদের আগে দুজনেই দেশে ফিরলে টাকা পাওনা নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে সোমবার রাতে নরসিংদী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মাসুমকে একা পেয়ে কুপিয়ে আহত করে রাজু ও তার সহযোগীরা। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 7 জুন থেকে শুরু সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদনের পর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানের সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাতে অতিষ্ঠ জেলেরা। ঈদের পর গত এক সপ্তাহে কক্সবাজারে আক্রান্ত হয়েছে 20টির বেশি ট্রলার। 3 মাসে ঘটেছে 2 শতাধিক ঘটনা। মারধর, চাঁদা দাবি ও সরঞ্জাম লুট করে আতঙ্কে মৎস্যজীবীরা। দস্যুতা নিয়ন্ত্রণ ও সংঘবদ্ধ চক্রকে ধরার দাবি জানান তারা। ঈদের পর থেকে গত এক সপ্তাহে জলদস্যুদের কবলে পড়েছে কুতুবদিয়ার এফবি মায়ের দোয়া, আল্লাহর মালিক সহ বিভিন্ন উপজেলার অন্তত 20টির বেশি মাছ ধরা ট্রলার। মাঝি মাল্লাদের অভিযোগ, তাদের মারধর করে ট্রলারের সরঞ্জাম, মাছ, তেল লুট করে নিয়ে যায় জলদস্যুরা। এর আগে গত 25 ফেব্রুয়ারি কুতুবদিয়ার এফবি আজুব আক্তার মানু নামে মাছ ধরা ট্রলারে জলদস্যুদের গুলিতে নিহত হয় খোকন নামে এক জেলে। এ অবস্থায় আতঙ্কে আছেন জেলেরা। মাছ তার লগে ঠিক আছে, আসলে লগে হয় তোর মোবাইল জল এগুলো লগে হয়। এই বুড়োর মানুষের মারধর করে আর কিছু মানুষ মারি ফেলে, কিছু মানুষ ট্যাং বাই দিয়ে দেওয়ালের এই কুম মারে, মানে বুড়োর মানুষরে তো মারিয়ে ফেলে। তো মাছ তার নিয়ে যায়, সব নিয়ে যায়। মানুষের জিনিসপত্র বেগিন লগে বোটের মেশিন টেশিন নষ্ট করে ফেলাই, মানুষের কিশোরে তুয়াই পায়, কিশোরে তুয়াই না পায়, এগুলা করে ফেলাই। ভুক্তভোগীদের অভিযোগ, জলদস্যুরা সাগরে ডাকাতির পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করে মাঝি মাল্লা ও ট্রলার মালিকদের হুমকি দিচ্ছে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সামনে রেখে জলদস্যুদের উৎপাত বেড়েছে। বছর হিসাবে 20,000 দিয়ে বলে তাহলে তোর করছুন তারপরে হদুর লই যায়, তারপরে হদে বলা ঠিয়া দেয় ফোন করি ওর মারি ধরি ওর ঠিয়া খুঁজে নইলে ধরি বানিয়ে লই যাই, নইলে মারে। তারা স্বরাষ্ট্রমন্ত্রী রাজের নিরাপত্তা চাই। মাছ জুম মাঝুমুন যে সুস্থ মতন খুলত আনি বেশি ফেরি। বাঁশখালী, মহেশখালী, কক্সবাজার শহরের নাজিরা টেক, কুতুবদিয়া, টেকনাপের বাহারছড়া এবং ফিশারি ঘাটের একটি গ্রুপ জলদস্যুদের নিয়ন্ত্রণ করছে। এদের অনেকেই গত সরকারের আমলে আত্মসমর্পণ করেও আবার পুরনো পেশায় ফিরেছে। তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে কক্সবাজার কেন্দ্রিক, বাঁশখালী কেন্দ্রিক বিভিন্ন এলাকার, বিশেষ করে আমাদের কক্সবাজার কেন্দ্রিক কিছু মাস্টার মাইন্ড বা কিছু সিন্ডিকেট, বাঁশখালী কেন্দ্রিক, মহেশখালী কেন্দ্রিক, সোনাদিয়া কেন্দ্রিক যে জলদস্যুদের আস্থানা আছে, এটা সমূলে যেন নির্মূল করা হয়। তবে দস্যুতা রোধে সাগরে নিয়মিত টহলের কথা বলছে কোস্টগার্ড ও নৌবাহিনী। টহলের মাধ্যমে আমরা সমস্ত তথ্য সরবরাহ করছি। কোনো জলদস্যু কিংবা কোনো জেলের পক্ষেই আমাদের নজরদারি এড়িয়ে কোনো রকম অন্যায় করা সম্ভব। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।